মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সবার আগে অসংখ্য ধন্যবাদ জানাই। হঠাৎ সন্ধে আজ 30,000 সাবস্ক্রাইবার্স অতিক্রম করতে পেরেছে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায়। এবার আমাদের লক্ষ্য 50-এর ঘরে। কি আপনারা পাশে থাকবেন তো, ঠিক যেমন করে আমাদের পাশে আছেন? আশা রাখি ভবিষ্যতেও এইভাবেই পাশে পাবো আপনাদের। আর বেশি কিছু বলছি না, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্য এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে লেখক রূপম সাধুকার কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও শ্বেত বগলার রোষ। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, গল্পটির কলমে রূপম সাধুকার, প্রধান চরিত্রে তারানাথ ও জমিদার বগলাচরণ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও শ্বেত বগলার রোষ। দিন কয়েক বাদে একটু বিশ্রাম পেয়েছি। মাঘ মাসের শেষ হতে না হতে ফাল্গুনের গরম পড়েছে বেশ ভালো রকম। একটু পরিশ্রম করতে না করতেই ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয়। আগের ঘটনাটার পর যে আবার তারানাথের কাছে যাব, সেটা বোধহয় পাঠকদের কাছে ভাবনার অতীত ছিল। কিন্তু কিশোরী আর আমি এসবের ধার দিয়েও যে চাই না, সেটা বোধহয় ধারণাও করেনি। সেদিনটা ভালো গরম পড়েছে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গঙ্গার ঘাটে বসে ঢেউ দেখছিলাম। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। ক্লান্ত অবসন্ন শরীর শান্ত হয়ে যাচ্ছে সেই শীতল বাতাসে। সেই শীতল বাতাস সামান্য ঘুমের ঘোর এনে দিচ্ছে আমার মনে প্রাণে। সেই সময় দেখি উল্টো দিকের তেলেভাজার দোকানে দাঁড়িয়ে এক ভদ্রলোকের সাথে বাকবিতণ্ডা করছে কেউ একজন। তাদের মধ্যে একজনের পরনে গেরুয়া বসনধারী
এগিয়ে গেলাম সেদিকে। দেখি শালপাতার ঠোঙায় সিঙাড়া নিয়ে আয়েশ করে বসে সেটা খেতে খেতে গেরুয়া ধাড়ির সাথে মজলিশ করছে আমাদের কিশোরী। না, এলেম আছে বলতে হবে। এই কথা বলছি কারণ আমাদের কিশোরী মাঝে মাঝে এমন সব কথা বলে তাতে আমাদের মতো সাধারণ মানুষের রেগে যাওয়ার কথা। তারানাথের মতো অতি সংযমী মানুষ পর্যন্ত গল্প বলবে না বলে পণ করে। সেখানে এই গেরুয়াধারীকে দেখে সত্যি করুণা হলো, কিন্তু তার সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো। কারণ আজকে স্বয়ং তারানাথের কাছ থেকে এমন একটা ঘটনা শুনব সেটা আশা করিনি। কি বললে? আমি বুঝলু কি করি? তোমার সাহস তো কম নয়। বুঝলো কি বলবো না তো কি। দেখুন, আমিও জানি হাত ছেড়ে ফল বা খাবার আনা স্রেফ একটি ভেলকিবাজি। তাই নাকি হে? তার মানে তুমি বলতে চাও আমি ভেকধারী, চাকরি ছোটেনি তাই সন্ন্যাসীর বেশে লোকের থেকে টাকা আদায় করি? তা না তো কি। ওসব রুমালে গন্ধ লাগানো খালি পকেট থেকে টাকা বের করা হলো নিম্নতন্ত্রের কাজ, যাকে বাংলায় বলে জাদু, কালা জাদু। আমার ক্ষমতা সম্বন্ধে কোনো ধারণা নেই তোমার। আমি চাইলেই তোমার এমন অবস্থা করতে পারি যে দুদিনের যোগী আবার ভাতকে বলে অন্ন। সবাই ওই একই কথা বলে। আরে যান যান, আপনার মতো কত এলো গেল। আমায় তুমি অপমান করলে এর শোধ আমি তুলে ছাড়বই। ওদের দুজনের সামনে বেশ কিছু লোক ভিড় করেছিল। সকলেই রগড় দেখছে। কথা কাটাকাটি প্রায় হাতাহাতির পর্যায়ে এসে পড়ল। কিশোরী পাঞ্জাবির হাতা গুটিয়ে এগিয়ে গেল গেরুয়াধারীর দিকে, কিন্তু একটু এগিয়েই স্থানুর মতো দাঁড়িয়ে পড়ল কিশোরী। তার হাতে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে, আর সেই গেরুয়াধারী শূন্যে হাত মোজড়ানোর ভঙ্গি করছেন। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে সেই সন্ন্যাসীর কাছে হাত জোড় করে বললাম, দেখি সরুন, ক্ষমা করে দিন ঠাকুর, ও আর এরকম করবে না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। সেই সন্ন্যাসীর দৃষ্টিতে যেন আগুন জ্বলছে। তার চোখের দিকে তাকানো যায় না, যেন মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যাবে। আরও একবার তাকে বলতে একটু নরম হলেন তিনি বললেন, যাও যাও, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর যদি আবার কোনোদিন অভদ্র আচরণ করো তবে এমন অবস্থা করব প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে। যাও যাও। একথা বলে তিনি কিশোরীর কাঁধ ধরে একটা বড় ঝটকা দিলেন। কিশোরীর হাত তখনও যন্ত্রণা হচ্ছে। তাকে নিয়ে দ্রুত মেডিকেল কলেজে চলে গেলাম। ডাক্তারকে অত কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে পাঞ্জা লড়তে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। তিনি সব দেখে শুনে ওষুধ দিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে কিশোরী বলল, ভাগ্যিস তুমি ছিলে, নইলে ওই কাপালিকের কাছে আজকে আমার প্রাণটাই খোয়াতে হতো। কি দরকার ছিল বাবু ওনার সাধনা নিয়ে কথা বলার? আমি প্রতিবাদ কণ্ঠে বলে উঠলাম, আরে উনি নিম্নতন্ত্র সাধনা করেন, শুনে বুঝতে পারলে না? শেষের কথাটা একটু চাপা স্বরে বলল কিশোরী। আরে এতে মানুষের ক্ষতি হয়, তাই তো আমি ওনার মুখোশ খুলে দিতে চেয়েছিলাম। তোমার কোনোদিন বুদ্ধি হবে না। আরে কিশোরী সবাইকে আমাদের তারানাথের মতো যে সব একেবারে চুপ করে নীরবে মেনে নেবে, যদিও উনি এসব করেন না। কিশোরী চুপ করে রইল, তারপর ঝিম ধরা গলায় বলল, এখন বাড়ি গেলে নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার থেকে সামনের দোকান থেকে মিসে একটা টেলিফোন করে বলে দিই যে আমরা এখন তারানাথের বাড়িতে রয়েছি। কি বলো বিভূতি? সত্যি কিশোরী পারেও বটে। আর মন মেজাজটা এত খারাপ হয়ে আছে যে একটু শান্ত হয়ে না বসলে আমাদের মনটা বাকি দিনটা একেবারে খারাপ হয়ে থাকবে। কিন্তু তৎক্ষণাৎ মন ভালো করতে পারে ওই একটা মাত্র লোক, যার বাড়িতে প্রবেশ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না। সামনের পানের দোকান থেকে 10 পয়সার সিগারেট কিনে আমরা মটলেনের দিকে রওনা হলাম। কিশোরীর হাতে ব্যথাটা যে খুব একটা কমেনি সেটা বোঝাই যাচ্ছিল। সে মাঝে মাঝে এক হাত দিয়ে
অন্য হাত মালিশ করছে। আমি একটু মজা করে কিশোরীকে বললাম, বেশ হয়েছে, কি দরকার ছিল বাবু এমন বাঘ বিদণ্ডায় জড়ানোর? কিশোরী কথার কোনো উত্তর দিল না। অন্য সময় সে আমার খুঁত ধরে, কিন্তু আজ যেভাবেই হোক তাকে বাঘে পাওয়া গেছে। কিশোরীর অবস্থা দেখে তারানাথ কি ঘটেছে জিজ্ঞাসা করল। আমিও পুঙ্খানুপুঙ্খ রূপে সবটা বললাম। সব শুনে তারানাথ প্রকাণ্ড রেগে গেল। হ্যাঁ, সবই আমারই দোষ নাকি? ওই যে লোকটা বলল। কিশোরীর কথা শেষ হতে না হতে তারানাথ বলল, আরে না না কিশোরী, এই বিষয়ে আমি বিভূতির সাথে একেবারেই একমত। তোমার ওইভাবে কথা বলা কিন্তু একদমই উচিত হয়নি। আপনিও এই কথাই বলছেন? আপনিই তো বলেছেন এরা মানুষের জন্য ভালো করে না খুব একটা। আহ, তোমায় কে বলেছে সব করতে? হ্যাঁ, এইসব মানুষদের সাথে কথা কাটাকাটি আর জীবনেও করবে না কিন্তু, এই আমি বলে দিলাম। আচ্ছা, আপনি যখন বলেছেন আর এমন হবে না, কিন্তু হাতটা যা মোচড় দিয়েছে না, সে ব্যথা এখনো হচ্ছে। ভালো হয়েছে যে এটা কমের ওপর দিয়েই গেছে। যদি তোমার জীবনের ওপর কোনো খারাপ কিছু করে তখন কি হবে? হ্যাঁ, এরা যে ক্ষতি সাধন করে সেটা ভীষণ মারাত্মকই হয়। বলতে বলতে কেমন যেন নিজের মধ্যেই হারিয়ে গেলেন তারানাথ। এহেন পরিস্থিতিতে কি বলবো বুঝে পেলাম না। চারি চায়ের কাপ দিয়ে গেল, সাথে একটা বাটিতে তেল দিয়ে মাখা মুড়ি। এমন লোভনীয় খাবার সামনে পেয়েও আমাদের হাত এগিয়ে গেল না সেটার দিকে। মৌন ভাব কাটিয়ে তারানাথ বললেন, নাও, চাটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। তোমাদের নানা ঘটনা বলেও কিছু লাভের লাভ হয় না। এমন কত মানুষের যে বিপদ হয়েছে এই তান্ত্রিক মানুষদের মুখের ওপর সত্যি কথা বলার জন্য, সে ধারণাও তোমাদের নেই। আজ যে কিশোরী এত ঝামেলা করে এলে, কাল যদি তার কোনো তন্ত্রের ক্রিয়ায় বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকো, তখন কি হবে ভেবে দেখেছো একবারও? আমি পরিস্থিতি হালকা করার জন্য বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এই কিশোরী যাতে বুঝতে পারে এরকম কোনো কাহিনী থাকলে বলুন দেখি। সিগারেটে অগ্নি সংযোগ করে পোড়া দেশলাইয়ের কাঠিটা ছাইদানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে তারানাথ বলতে শুরু করল, একটা শিষ্যের বাড়ি থেকে ফিরছি, শুনলাম কাছেই নবদ্বীপ মায়াপুর ধাম। এতটা কাছে যখন এসেছি তখন ঘুরেই আসি এমন ভেবে রওনা দিলাম। চৈত্র মাসের বিকেল, সূর্যদেব তখনও আকাশে উজ্জ্বল হয়ে রয়েছেন। গরমের দাবদাহে পথ চলা মুশকিল হতে পড়েছিল। কিছুটা হেঁটে গেলেই সামনে গঙ্গা নদী, সেখান থেকে নদীপথ পেরোলেই মায়াপুর। নদীর ঘাটে গিয়ে দেখি লোকজন কেউই নেই। নদীতে ভাটা চলছে, নৌকা চলাচল তাই বন্ধ আছে। জোয়ার আস্তে আস্তে পরের দিন ভোর হয়ে যাবে। নৌকো আবার পরদিন সকাল থেকেই চালু হবে। এতটা যখন এসেছি, না, দর্শন না করে ফিরে যাব না। রাত্রিটা কোথাও থাকা যায় এইসবই ভাবতে ভাবতে ঘাটের রাস্তা থেকে বেরিয়ে বাজারের দিকে এগোলাম। সামনেই একটা মন্দিরের আটচালা দেখা গেল। মন্দিরটা তৈরি হয়েছে বেশ কিছুদিন আগে। নতুন রঙের চমক রয়েছে তাতে বেশ। সামনে একটা জলাশয়ও রয়েছে। সেদিক থেকে অল্প অল্প বাতাস ভেসে আসছে। বাজার থেকে দই চিড়ে কিনা ছিল, সেটাই মেখে কোন রকমে আহার সেরে নিলাম। ততক্ষণে সূর্যদেব পশ্চিমের আকাশে মিলিয়ে গেছেন, সন্ধ্যা নেমেছে। এই গ্রীষ্মকালে সূর্য ডোবার একটা অদ্ভুত সুন্দর দৃশ্য আছে। আকাশে সূর্য যতক্ষণ থাকবে সেটার দিকে চোখ তুলে তাকানো যাবে না, কিন্তু সূর্য অস্ত গেলেই মনে হবে পশ্চিম দিগন্তে একটা সুন্দর আলো জ্বলে উঠেছে। কমলা লাল মেশানো সেই আলো বহুক্ষণ স্থায়ী হয় আকাশে। সে দৃশ্য বড়ই মনোরম।
মাঠ থেকে নতুন ঘাস খেয়ে গরুর পাল নিয়ে যখন রাখাল বাড়ি আসে, বাতাসে ওরা ধুলো মিশিয়ে যায় তারা। আহা, বড়ই মনোরম দৃশ্য। আমি বসেছিলাম মন্দিরের দালানে। কিছু পরে সন্ধ্যাকালীন পুজোর জন্য সে মন্দিরে পুরোহিত এলেন। আলো আধারিতে তিনি আমায় খেয়াল করেন। মন্দিরের ভিতরে জটার গোপদাড়ি রাখা দেখে আমায় পাগল ঠাউরেছিলেন হয়তো। কে কে এখানে? বয়সে তিনি আমার থেকে প্রবীণ, চুলে অল্প পাকও ধরেছে। চোখে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার পরবর্তী কার্যকলাপের দিকে তাকিয়ে আছেন দেখে আমি বললাম, ক্ষমা করবেন ঠাকুর, আমি একজন পথিক, আশ্রয় নিয়েছি এই মন্দিরে। ঠিক এই সময় মন্দিরের বাইরে থেকে একটা ঘোড়ার গাড়ি থামার শব্দ হলো। নূপুর পরিহিত কোনো মহিলা বোধ করি এগিয়ে এলেন আমাদের দিকে। পুরোহিত তার হাতে ধরা লণ্ঠনটা এগিয়ে নিয়ে গেলেন তার দিকে। কাছে আসতেই বুঝলাম তিনি একজন মহিলাই বটে। ঘোমটার আড়ালে মুখ কিছুটা ঢাকা থাকার কারণে সেটা আর দেখা গেল না। এসো এসো মা, এসো। আমি তখনও চলে যাইনি দেখে পুরোহিত খানিকটা মনক্ষুণ্ণ হলেন। এটা হবার কারণও ছিল অবশ্য। তার পুজোর সময় উটকো একটা লোকের উপস্থিতি কেই বা চায়। সেই মহিলা আমায় লণ্ঠনের আলোয় দেখতে পেলেন। এই যে রক্তাম্বর, আমি কোথাও গেলে এসব খুব একটা পড়ি না, কারণ দেখতে পেলে হয়তো তাবিজ কবচ কিংবা মাদুলির জন্য আবদার করবে এই ভেবেই পরনে একটা গরদের পাঞ্জাবি আর ধুতি পরেছিলাম, কাঁধের পোটলা পাশেই রাখা। তাকে দেখে আমি বাইরে বেরিয়ে এসেছি, কারণ এই মন্দিরে রাতটুকু কাটাতে গেলে আমায় একবার কথা বলে নিতেই হবে। আমি সেই মহিলার দিকে এগিয়ে গেলাম। আমায় সামনে এগোতে দেখে ওনারা দুজনেই থমকে দাঁড়ালেন। প্রণাম ঠাকুরন, আমি একজন পথিক, এই মন্দির বোধ করি আপনাদেরই পারিবারিক। আমি পথশ্রমে ক্লান্ত, এই মন্দিরে আজকে রাতটুকুর জন্য একটু আশ্রয় নিতে চাই। আমার কথা তিনি ধৈর্য ধরে শুনলেন, তারপর দৃঢ় কণ্ঠে প্রশ্ন করলেন, আপনার পরিচয়? ততক্ষণে সে গিন্নিমার লেঠেল ঘিরে ফেলেছে মন্দির। নিঃশব্দে এ কাজ হলেও সে সব টের পাচ্ছিলাম আমি। কিশোরী এতক্ষণ নিঃশব্দে গল্পটা শুনছিল, এবার জিজ্ঞাসা করলো, এটাও কি আপনার বিশেষ ক্ষমতা? না হে, বিশেষ কিছু না, কেবলমাত্র স্নায়ুর উপর দখল থাকলে তুমিও অনুভব করতে পারবে এটা। আমি একজন পথিক, এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছি। আমার নাম তারানাথ চক্রবর্তী। আমার নাম বলাতে দুজনের মুখের অভিব্যক্তি বদলে গেল। না, আমার নামের সাথে তারা যে খুব একটা পরিচিত সেটা নয়। আমি ব্রাহ্মণ সেটা শুনে তাদের এই বদল। সেই পুরোহিত আমায় বললেন, তুমি ব্রাহ্মণ? দেখি ডান হাতটা ভরাও তো। লণ্ঠনের আলো উপরের দিকে তুলে ধরলেন। বয়স তার অন্তত 50 হবে, অথচ মুখে বয়সের কোনো ছাপ পড়েনি। আমার বাড়িয়ে দেওয়া হাতের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, তুমি তন্ত্র চর্চা করো? সাথে সাথে গিন্নিমাও প্রশ্ন করলেন, কি উদ্দেশ্যে এসেছেন এই গ্রামে? বললাম তো মা ঠাকুরন, আজকে রাতটুকুর জন্য আশ্রয় চাই। শিষ্য বাড়ি থেকেই ফিরছিলাম, ইচ্ছে ছিল নবদ্বীপ ধাম দর্শন করব, কিন্তু নদীতে ভাটা লেগেছে, তাই আর যাওয়া হলো না। আজ রাতটা কাটিয়ে কালকেই রওনা হব। ইনি ঠিক কথাই বলেছেন। আমার কথা সমর্থন করে বললেন মন্দিরের পুরোহিত ঠাকুর। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, উনি তো হাত দেখে আপনার পরিচয় জেনে ফেললেন। হ্যাঁ বিভূতি, খুব ভালো করে জ্যোতিষ চর্চা করলে এটাও সম্ভব। আমায় ছেড়ে ওনারা ততক্ষণে মন্দিরের ভিতরে ঢুকেছেন। সেই মা ঠাকুরন মন্দিরের বাইরে প্রদীপ জ্বালিয়ে দিলেন। এরপর পুজো শুরু হলো। একজন লোক ভোগ নিয়ে গেলেন। ঈশ্বরের ভোগে লোভ দিতে নেই, কিন্তু পাশ দিয়ে যখন নিয়ে গেল তখন টের পেলাম খাঁটি গাওয়া ঘিয়ের ভাজা লুচি আর সন্দেশের সুবাস। বেশ খানিকক্ষণ ধরে পুজো চলল। এটাকে বলে শীতল ভোগ, সান্ধ্যকালীন আহার। অল্প কিছু সময় পরে পুজো শেষ করে পুরোহিত মশাই ও গিন্নিমা বেরোলেন।
আমি তখনও সেখানেই বসেছিলাম। তার দেহরক্ষীরা কাছে এসে দাঁড়িয়েছে। আমার মন তখন বলছে এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নয়তো এমন সুরক্ষা বলয় কিসের জন্য। গিন্নিমা সকলের হাতে প্রসাদ দিলেন। মন্দিরের গর্ভগৃহ থেকে সুন্দর ধূপের সুবাস ভেসে আসছিল। প্রসাদ দেওয়া শেষে পুরোহিত ঠাকুর মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ করে দিলেন। ফিরেই যাচ্ছিলেন, হঠাৎ ফিরে দাঁড়ালেন গিন্নিমা। তিনি এসে বললেন, ঠাকুর, আপনি কি এখানেই থাকবেন ঠিক করলেন? হ্যাঁ, শুধু রাতটুকুর ব্যাপার তো, দিব্যি কেটে যাবে। আমি বলছিলাম কি, আপনি যদি আজ রাতে আমাদের বাড়িতে সেবা গ্রহণ করতেন তাহলে আমাদের ভালো লাগতো। না গিন্নিমা, সেসবের কোনো প্রয়োজন নেই, আমার এসবের অভ্যেস আছে। তখন ওই রকম আচরণের জন্য আমরা দুঃখিত। আসলে আমাদের পরিবার ওই গ্রামের উপর এখন যে বিপদ ঘনিয়ে এসেছে তাতে সকলকেই সন্দেহ করতে হচ্ছে। আপনি ভুল বুঝছেন, আমি সেসবের জন্য কিছু মনে করিনি। তাছাড়া আপনার কণ্ঠস্বর জানান দিচ্ছে আপনি বিপদগ্রস্ত। পুরোহিত মশাই এসে আমার হাত দুটো চেপে ধরলেন। আমার থেকে তুমি বয়সে ছোটই হবে, তাই তুমি করেই বলছি, আজকে রাতটা এখানে থেকো না। প্রথমত জায়গাটা নির্জন, তারপরে এই গ্রামের সাথে যে বা যারা শত্রুতা করছে তারা কাউকে রেহাই দেয় না। ভয়ে আমার কোনো কালই ছিল না। কত শ্মশানে রাত কাটিয়েছি, কত ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছি। দেবীর কৃপায় সকল বিপদ থেকে উদ্ধারও পেয়েছি, তাই না গেলেও আমার কোনো ক্ষতি হতো না। কিন্তু ওই বৃদ্ধ মানুষটার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যেটা আমায় যেতে বাধ্যই করলো। গেলাম জমিদার বাড়ি। বলা বাহুল্য ওই ঘোড়ার গাড়িতে চেপেই গেলাম। আমি অবশ্য বারণ করেছিলাম, কিন্তু তারা কেউ শোনেননি। না গিন্নিমা, আমি হেঁটেই ঠিক যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। কেন শুধু শুধু কষ্ট করবেন ঠাকুর মশাই? গুরুদেব, আপনি একটু বলুন ওনাকে। পুরোহিত মশাই আমায় বললেন, আমি জানি তুমি সন্ন্যাসী, এই ভোগ বাসনার উপর তোমার কোনো আগ্রহ নেই। তবে নদী পারাপারের জন্য যেমন নৌকার প্রয়োজন হয়, পথে চলতে গেলেও একটা গাড়ির প্রয়োজন হয়। তো সেই রকম কিছু একটা ভেবে নাও তো বাবু। তোমাদের আগেই বলেছি, ওনার কণ্ঠস্বরে কিছু এমন ছিল যেটা অমান্য করার ইচ্ছে আমার হলো না। যাওয়ার পথে একটা শ্মশান পড়ে, সেটা বাঁ দিকে রেখে ডান দিকে ফিরতে হয়। সেই পথেই আমাদের গন্তব্য। ঘোড়ার গাড়ি চড়ে জমিদার বাড়ির পথেই যাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে কেমন একটা অনুভূতি হলো। সে অনুভূতি খুব একটা ভালো না। বাতাসে কিসের যেন একটা আঁশটে গন্ধ, যেন বমি এসে যায় সেই গন্ধে। বাকিদের দিকে তাকিয়ে দেখি তারা কেউই এই গন্ধটা পায়নি। আমার থাকার বন্দোবস্ত হলো জমিদার বাড়ির অতিথিশালায়। বাড়ির বর্ণনার কি বা দেব, সাধারণ জমিদার বাড়ি। তবে বাড়ির সামনে একটা সুন্দর মন্দির রয়েছে। জিজ্ঞেস করে জানলাম ওটা মহাদেবের মন্দির। হাত মুখ ধুয়ে অতিথিশালার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি, এমন সময় জমিদার ও জমিদার গৃহ নিয়ে আমায় ডেকে পাঠালেন। বাড়ির কাজের লোক নড়ু এসে বলে গেল, ঠাকুর মশাই, আপনারে জমিদার একবার ডাকতেছেন বসার ঘরে, আগে আসুন। গেলাম জমিদারের সাথে দেখা করতে। বাড়িতে যিনি কর্তা তার সাথে একটু আলাপ পরিচয় না করলে খুব একটা ভালো দেখায় না। অতিথিশালা পেরিয়ে বড় একটা দালান, সেই দালান পেরিয়ে জমিদারের বসবার ঘর। উজ্জ্বল বাতি জ্বলছে সেই ঘরে। ঘরে বসে আছেন জমিদার, জমিদারের অর্থাৎ গিন্নিমা এবং সেই পুরোহিত ঠাকুর। ভিতরে তাদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আমার পায়ের শব্দ শুনে ওনারা থেমে গেলেন। আরে আসুন আসুন ঠাকুর মশাই। নমস্কার জমিদার মশাই, আমি আসার পূর্বে হয়তো আপনাদের মধ্যে কোনো জটিল বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আমি কি এসে ব্যাঘাত ঘটালাম? অত সম্ভ্রান্ত ঘরের গৃহিণী হয়েও আরাম কেদারা থেকে উঠে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। উঠে দাঁড়িয়ে হাত জোর করে তিনি বললেন, না না ঠাকুর,
তখন আপনার সঙ্গে ওরকম ব্যবহার করা আমাদের উচিত হয়নি। আপনি আমাদের ক্ষমা করবেন। আসলে ঠাকুর মশাই, আমরা এমন একটা পরিস্থিতিতে পড়ে রয়েছি যে বিপদ কোন দিক থেকে আসবে সেটা আর কিছুই বুঝে উঠতে পারছি না। দেখেছেন, আমাদের পরিচয়টাও দেওয়া হয়নি। আমি বগলাচরণ মিত্র, ইনি আমার স্ত্রী, ওই জমিদারির সকলের মা ঠাকুরন, আর উনি হলেন আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব শ্রী কালীনাথ চট্টোপাধ্যায়। জমিদার মশাই ও গিন্নিমা কথা বলছেন। জমিদারের পুরোহিত ঠাকুর আমার দিকে তাকিয়ে আছেন একভাবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কেউ একজন তোমায় দেখছে, তখন তুমি তার দিকে না তাকিয়ে আর থাকতে পারবে না। ওনার দিকে তাকিয়ে দেখি উনি একভাবে আমারই চোখের দিকে তাকিয়ে আছেন। ওনার চোখের দিকে তাকিয়ে এই মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেলাম আমি। সুগভীর সেই চোখ দুটো আমার এখনো মনে পড়লে মনটা উদাস হয়ে যায়। একভাবে তার দিকে চেয়ে বসে আছি। জমিদার বাবু জিজ্ঞেস করলেন, গুরুদেবের কাছে শুনলাম আপনি ব্রাহ্মণ সন্তান, তবে সঠিকভাবে আপনার সাথে পরিচয় হয়নি। সবটা খুলেই বললাম ওনাকে। সব শুনে জমিদার বললেন, বেশ ভালো করেছেন। ওই মন্দির চত্বরে এখন যেসব ঘটনা ঘটছে তাতে সেখানে রাতে না থাকাই ভালো। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে রইলাম। কোন রকম অস্বাভাবিক ঘটনা ঘটার ইঙ্গিত তো আমি পাইনি। তাহলে কি অন্য কোনো ঘটনা? মন্দিরের পুরোহিত ও জমিদার বগলাচরণের গুরুদেব কালীচরণ বাবু জমিদার মশাইয়ের কথার বিরোধিতা করে বললেন, যেটা ঘটনা হচ্ছে সেটা বাস্তবে ঘটছে না। স্বয়ং মহাদেব যেখানে বিরাজমান সেখানে তার সাথে ভূত প্রেতের দল থাকবে, এটাই স্বাভাবিক। তবে তারা কোনো উৎপাত করছে না, নয়তো অন্য কিছু ঘটছে যেটা আমরা জানি না। আপনাদের কথার কোনো অর্থই আমি বুঝতে পারছি না জমিদার মশাই। আমার আর আমার এই জমিদারের বিরুদ্ধে কোনো শয়তান ষড়যন্ত্র করছে। আমি তাদেরকে চিনলেও বুঝতে পারছি না কিভাবে এই বিপদ থেকে পরিত্রাণ পাবো। বিপদের আঁচ আমি পেয়েছি। বুঝলাম আমার মতন একজন আগন্তুককে জমিদার মশাই তার জীবনের বিপদের কথা খুলে বলতে চাইছেন না। এতে তাকে দোষ দেওয়া যায় না, কারণ একজন অপরিচিতকে নিজের জীবনের কথা বলাটা মোটেও শোভনীয় নয়। তারপর আমি একজন ক্ষণিকের অতিথি মাত্র। কথার মাঝে জমিদার মশাই প্রশ্ন করলেন, আপনি আজ রাতের জন্য এখানে এলেও আরো কয়েকটা দিন থাকলে আমার বেশ ভালোই লাগতো। না জমিদার মশাই, তা হয় না। আজকে রাতটুকু কাটিয়ে চলে যাব মনস্থ করেছিলাম। না, আপনাকে জোর করব না। যদি মন চায় কয়েকটা দিন এখানে থেকে যাবেন। বেশ কিছুক্ষণ সেভাবেই বসে রইলাম। আরো নানান দু একটা কথায় সময় কেটে গেল। সেই রাত্রিটা বেশ ভালোই কাটলো। বলতে গেলে সকাল থেকে ক্লান্ত ছিলাম। দুপুরে এক ফোঁটাও বিশ্রাম হয়নি। বিছানার পাশের জানলা দিয়ে আকাশে রাতের এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। সামনেই বোধহয় অমাবস্যা। খয়াটে চাঁদের আলো উজ্জ্বল হয়ে উঠেছে। বিছানায় শোয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই ঘুমের মধ্যে তলিয়ে গেলাম। পরদিন সকালে একটু দেরি করেই ঘুমটা ভাঙল। সকালবেলা অতিথিশালার ঘরেই চাকর নড়ু খাবার দিয়ে গেল। জাল দেওয়া গরুর দুধ আর সাথে মুড়ি বাতাসা। আমি তখন তৈরি হচ্ছি। খাবার দিয়ে ফিরে ওই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে নড়ু। কি নড়ু, কিছু বলবে? এই ঠাকুর মশাই, এই বাড়িতে আপনাকে থাকতে বলার সাহস আমার নেই, কিন্তু আপনি থাকলে এ বাড়িতে আবার শান্তি ফিরে পাবো। আমি তাকে আশ্বস্ত করে বললাম, সবই ঈশ্বরের ইচ্ছে। তিনি চাইলে আবার তোমাদের সাথে দেখা হবে। তাছাড়া আমি কারোর গৃহে থাকতে অভ্যস্ত নই। এই চার দেওয়ালে নিজেকে বড়ই বন্দী বলে মনে হয়। দেখলাম নড়ু চুপ করে দাঁড়িয়ে রইল। আমি তাকে আশ্বস্ত করেই বললাম, আরে দুঃখ পাচ্ছ কেন? অতিথি কি চিরকালের জন্য থাকে? আমি তো অতিথি মাত্র।
চলো, জমিদার মশাই ও গিন্নিমা অপেক্ষা করছেন, তাদের সাথে দেখা করে আবার আমাকে বেরোতে হবে। ওরা দুজনেই আমায় প্রণাম করলেন। এরপর জমিদার মশাই বললেন, আপনি অতিথি মানুষ, আপনাকে কয়েকটা দিন রেখে সেবা করার ইচ্ছে ছিল, কিন্তু আপনি মনস্থির করেছেন নবদ্বীপ আর মায়াপুর ধাম দর্শন করবেন। আপনাকে আটকে রাখার শক্তি আমার নেই। আপনাকে আর কষ্ট করে পায়ে হেঁটে গঙ্গার পাড়ে পৌঁছাতে হবে না। ঘোড়ার গাড়ি প্রস্তুত করা হচ্ছে, আপনি সেটা করেই যাত্রা করুন। বাইরে ঘোড়ার গাড়ি নিয়ে শহীদ দাঁড়িয়েই ছিল। হঠাৎই সে ভেতরে এসে বলল, ঘোড়াগুলো নাকি চলতেই চাইছে না। কেন, কি হয়েছে? এই গাড়ির কাছে কেমন একটা কাটা দাগ। কাল রাতের বেলা গিন্নিমাকে নিয়ে আসার সময় তো খেয়াল করিনি। কিভাবে হলো? তুমি কাল খেয়াল করনি? জানি না গিন্নিমা, আজ সকালেও খেয়াল করিনি। বাইরে নিয়ে গিয়ে গাড়ির সাথে যখন ধুতেছি তখন খেয়াল করলাম হয়তো পেরেক বা অন্য কিছুতে কেটে যেতে পারে। ইস, আমি কত বড় মুখ করে ঠাকুরমশাইকে পৌঁছে দেব বললাম, তুমি আজ আমার মুখ পোড়ালে। সহিষ্টা মুখ বুজে দাঁড়িয়ে রইল। থমথমে মুখে সে অর্ধ উচ্চারণ করল, আমার ভুল হয়ে গেছে গিন্নিমা, আরো সাবধান হওয়া উচিত ছিল। জমিদার মশাই, ওকে দোষ দিয়ে লাভ নেই। তাছাড়া আমার যেতে কোনো সমস্যা হবে না, এই বিষয়ে মনে কষ্ট ভোগার কোনো কারণই নেই আপনার। রওনা হলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। জমিদার মশাই, গিন্নিমা ও কালীনাথ মহাশয় আমায় এগিয়ে দিলেন। জমিদার বাড়ি ছেড়ে অনেকটা চলে এসেছে। ঠিক সেই সময় আগের মতন একটা অশুভ কিছুর অনুভূতি হলো মনের মধ্যে। কিছু একটা যেন ঠিক মতো হচ্ছে না। আরো খানিকটা এগিয়ে যেতে সামনে ডান দিকে 3 মাথার মোড় পেলাম। একটা পথ চলে গিয়েছে জঙ্গলের পথে। সেদিকে কি আছে সেটা দেখার বড়ই ইচ্ছে হলো, কিন্তু জঙ্গলের মাটিতে পা দিয়েই বুঝলাম এটা একটা অন্য জগৎ। পাখিদের কোলাহল মুহূর্তেই যেন থেমে গেল। একটা মৃদু সুরও ভেসে আসছে জঙ্গলের ভেতর থেকে। সেই সুরের মধ্যে কোনো মিষ্টিত্ব নেই, আছে কেবল নিজের অস্তিত্ব জানান দেওয়ার ভঙ্গি। বেসুরো ভঙ্গিতে ভেসে আসছে সেটা। মনটা বিক্ষিপ্ত হয়ে উঠল। জঙ্গল থেকে ফেরার পথ ধরছি, দেখি তাতে বেশ কিছু কাক কাকা সুরে ডেকে এই জঙ্গল পরিক্রমা করে চলেছে। তখনও বুঝিনি যে কি ঘটতে চলেছে। মনের মধ্যে কেবল চিন্তা, নবদ্বীপ যাব। জঙ্গল পেরোনোর পর লোকালয়ের মতো আছে। আগে বলেছি আমি বেরোলে খুব একটা গৈরিক বা লাল বর্ণের পোশাক পরি না, সাধারণ মানুষের মতোই পোশাক পরি। লোকজন এত বড় দাড়ি দেখে একটু সম্ভ্রমে আমায় এড়িয়েই চলল। গঙ্গার ঘাটে যখন পৌঁছালাম ততক্ষণে সেখানে লোকজনের ভিড় হয়ে গিয়েছে। নৌকায় উঠে বসেছে সকলে। নৌকা ঘাট ছেড়ে যখন খানিকটা এগিয়েছে সে সময় একটা লোক ঘাটে এসে মাঝির উদ্দেশ্যে বলতে লাগলো, ওয়ে মাঝি ভাই, বলি ঘাটে নৌকা ফেরাও, আমার জরুরি কাজ রয়েছে। আগে না কর্তা, অনেকটা এগিয়ে গেছি, নাও ফেরানো সম্ভব নয়। তোর তো সাহস কম নয়, আমায় নিয়ে যাবে না বলছিস? যদি না আসিস তোর এই ঘাটে নৌকা চালানোই বন্ধ করে দেব আমি। আর যদি আসিস দ্বিগুণ টাকা দেব। এবার বল তুই কি করবি? বলেই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। মাঝিকে নৌকা ফেরাতেই হলো, টাকা লোভে না। ঘাটে যদি তার নৌকা চালানো সত্যি বন্ধ করে দেয় তাহলে তার চলবেই বা কি করে? লোকটার বেশভূষা সম্ভ্রান্ত পরিবারের কোনো ব্যক্তির মতোই। সুতোর কাজ করা সুদৃশ্য পাঞ্জাবি, দামি মসলিনের ধুতি, কাঁধে পাট করে রাখা শান্তিপুর কিংবা পুলিয়ার উত্তরীয়, গলায় মুক্তোর হার, দুহাতে রত্নখচিত আংটি। লোকটিকে নিয়ে মাঝি আবার রওনা দিল। স্রোতের বিপরীতে অতটা পথ জল কেটে আসতে তার শরীরের নাজেহাল অবস্থা হয়েছিল। ভাগ্যের কি পরিহাস, লোকটি এসে আমার পাশেই বসল। লোকটির চোখ ধক ধক করে জ্বলছে প্রতিহিংসা প্রবণতায়। আমি অন্যদিকে চোখ ফিরিয়ে বসে আছি।
নবদ্বীপ মায়াপুরে পৌঁছানোর জন্য নদী পার হবার সময় একটা সুন্দর দৃশ্য পরিলক্ষিত হয়। কোনোদিন যদি যাও তাহলে দেখতে পাবে। সব জেটে ও ঘোলা কাদামাটি জল পাশাপাশি বয়ে চলেছে, কেউ কারোর সাথে মেশে না। আমি প্রকৃতির সেই সুন্দর দৃশ্য দেখার জন্য উদ্গ্রীব হয়ে জলের প্রান্তে তাকিয়ে আছি। হঠাৎ লোকটা আমার উদ্দেশ্যে বলল, এই যে ভাই, আপনার কাছে দেশলাই হবে? আমি ঘুরে তাকাতে তার চোখের হিংস্র ভাব যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। রিনরিনের স্বরে সে বলল, আরে বাবা, সিগারেট খেতুম, দেশলাই পাওয়া যাবে কি? আমি ফতুয়ার পকেট থেকে দেশলাই বের করে দিলাম। আমি তার সাথে কোনো কথা বলতে আগ্রহী ছিলাম না, কিন্তু সে জোর করেই আমার সাথে গল্প জুড়ে দিল। আপনি কোথায় যাচ্ছেন? আমি সংক্ষেপে উত্তর দিলাম, মায়াপুর। আরে পা, আমিও তো সেখানেই যাচ্ছি। সেখান থেকে নবদ্বীপ যাব। ভালো। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, কেউ যদি আপনার চরম অপমান করে তাকে কি শাস্তি দেবেন আপনি, নাকি মুখ বুজে চুপ করে থাকবেন? হ্যাঁ, শাস্তি দেওয়ার আমি কি? ঈশ্বর সকলের জন্য শাস্তির বন্দোবস্ত করে রেখেছেন। ঠিক ঠিক ঠিক, তবে আমার ক্ষেত্রে সেটা আলাদা। যেটায় আমি নজর দিই সেটা আমি পেয়েই ছাড়ি, যে কোনো মূল্যে। কোনো উত্তর না করে আমি চুপ করে থাকি। মানুষের এত লোভ, এত ঔদ্ধত্য, এর পতনের অনিবার্য। ঘাটে এসে যাওয়াতে নেমে পড়লাম। দেখি সে লোকটিও আমার পিছু পিছু নেমেছে। এরপর রাস্তায় কোথায় যেন হারিয়ে গেল। আমিও আর সেদিকে লক্ষ্য না দিয়ে এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, বতপত করে হলদি পতাকাও উঠছে। মন্দিরে প্রভুর দর্শন করে ভোগ খেলাম। বেশ বড় জায়গা জুড়ে মন্দিরটা। শ্রীকৃষ্ণের ওপর মহিমা, তার মুখ নিঃসৃত গীতার বাণীতে মুগ্ধ বিদেশিরা পর্যন্ত হরিনামে মুখরিত। দেখে বড়ই ভালো লাগলো। বিভিন্ন স্থানে ঘুরেছি। এমন সময় গোশালা থেকে লোকজনের চিৎকার শোনা গেল। সকলে সেদিকেই ছুটে যাচ্ছে। গিয়ে শুনি কোনো এক লোক মহিষদের খাবার খাওয়াতে গিয়েছিল। তারপর হঠাৎ করেই একটা মহিষ চিৎকার করে ওঠে। গিয়ে দেখা যায় মহিষের গলার কাছটা কাটা দাঁত। সেখান থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। ব্যথায় কোকিয়ে চিৎকার করছে। সকলে সেখানে জড়ো হয়ে তার সেবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎই একটা জিনিসে আমার চোখ আটকে গেল। দেখি পাশের একটা খুঁটিতে কিছু সুতো লেগে রয়েছে, উজ্জ্বল সোনালি সেই সুতো। তাহলে কি সেই লোকটা? সে তো আসবে বলেছিল, কিন্তু লোকটাকে আমার দৈব স্থানে সামান্য একটা বিষয় নিয়ে ভাবার অবকাশ আমার ছিল না। বড় মনোরম পরিবেশ। মন্দির থেকে যখন বেরিয়েছি তখনও কিছু মনে হয়নি। গঙ্গার ঘাটে এসে ফেরি ধরার জন্য দাঁড়িয়ে আছি। একটা অপরিষ্কার গোছের একটা লোক দাঁড়িয়ে রয়েছে ঘাটে। কিছুক্ষণ পর সেখানে সেই লোকটার সাথে কথা জুড়ে দিল। অন্যের গুরুত্বপূর্ণ কথা শোনা আমার মোটেই উচিত নয়, তবুও কথাগুলো কানে আসছিল। জোগাড় হয়েছে? হ্যাঁ ঠাকুর, হয়েছে, তবে মোষটা বাজবে কিনা জানি না। তুমি একটা মূর্খ, সাবধানে কাজ করতে হয় জানো না? চলো, এখানে আর কথা নয়, সব নির্বিঘ্নে কেটে যাবে। আপনি শুধু আপনার কাজটা করুন। কিছুক্ষণ থেকে নিজের মনে স্বগদিক্ত করল, তোমার নামেই আছে শেষ বকুলাচরণ। এবার দেখি। সূর্যের পরন্ত আলোয় সে অপরিচ্ছন্ন পোশাকের লোকটিকে দেখা যাচ্ছে। তীব্র প্রতিহিংসা বাসনায় সে হাসছে মুচকি মুচকি করে। অন্য লোকটি তার হাসিতেও যোগ দিল। প্রথম নৌকায় আমার যাওয়া হলো না। ওই লোক দুটি সহ আরো অনেকে নৌকা ভর্তি হয়ে গিয়েছিল। নদীতে তখন উত্তাল ঢেউ। আমি মাঝিকে জিজ্ঞেস করলাম, ওহে, ব্যাপার কি? আজ নদীর স্রোতে এত টান? পরশু আরো টান বাড়বে কথা, পরশু তো অমাবস্যা। তখন মনের মধ্যে এক এক করে সকল কিছু পরপর পরিষ্কার হতে শুরু হয়েছে। অমাবস্যা, ঘোড়ার আঘাত, মায়াপুর মন্দিরে মহিষের রক্তপাত, জঙ্গলে কাকেদের চিৎকার,
অস্ফুটে জমিদার বগলাচরণের নামও শুনেছি। তার মানে তার উপরে এই লোকটি প্রতিশোধ নিতে চায়, কিন্তু কেন? হ্যাঁ, আবার সেই দেবী শ্বেত বগলার আরাধনা। এই মুহূর্তে সে বিষয়ে বেশ কিছু কথা বলতে মন চাইছে, তবে সেসব গল্পের মধ্যেই বলে দেব। মনে মনে ভাবলাম, না, এই মুহূর্তে ফিরে গেলে হবে না। এরা যদি সত্যি শ্বেত বগলার পুজোর আয়োজন করে ফেলে, তাহলে যে জমিদার ও তার পরিবারের ওপর চরম দুর্যোগ নেমে আসবে, তাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবো কিনা তা জানি না, কিন্তু আগে থেকে সতর্ক তো করে রাখতে পারবো। আর কিছু হোক কিছু না হোক, বন্দোবস্ত করে রাখাটা তো খুবই জরুরি। সন্ধ্যা তখন হয়, বাড়ির ভিতরে বেজে উঠেছে শঙ্খধ্বনি। বড় শুভ সময়ে এসে উপস্থিত হয়েছি মিত্র বাড়িতে। জমিদার মশাই ও পুরোহিত কালীনাথ বাবু শিব মন্দিরের বাইরের দালানে বসে কথা বলছেন। মন্দিরের বাইরে প্রদীপের আলোয় তাদের দেখতে পেলাম। দ্রুত আসার জন্য খানিকটা হাঁপাচ্ছি ও আমি। মন্দিরের দালানের সামনে দিয়ে হাত দিলাম। জমিদার মশাই। এ কি ঠাকুর আপনি? হ্যাঁ, আমি একটা খবর দিতেই এসেছি। তার আগে একটা কথার উত্তর দিন তো। সবার সাথে যে বা যারা ষড়যন্ত্র করছে, তাদের উপর আপনি কি কোনো অন্যায় করেননি তো? জমিদার বাবু আমার কথায় অবাক হয়েছেন। কালীনাথ ঠাকুর আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে বলো দেখি। আমি তখনও হাঁপাচ্ছি। একটা দীর্ঘশ্বাস নিয়েই বললাম, শ্বেত বগলা? কি শ্বেত বগলা? কিন্তু রমাকান্ত তো তন্ত্রের কিছুই জানে না, তার পক্ষে তো এই কাজ করা একেবারে অসম্ভব। তার মানে কি সে? দেবী শ্বেত বগলার সম্বন্ধে তোমাদের আগে একবার বলেছিলাম, নিশ্চয়ই ভুলে যাওনি। আমি উত্তর দিলাম, হ্যাঁ, ওই নিম পাতায় কাকের পালক দিয়ে ঘোড়া আর মোষের রক্তের কালি দিয়ে শত্রুর নাম লিখে উৎসর্গ করতে হয়। আপনার বন্ধু ওই বীরজাচরণের ওপরে তো ওর দাদা এই ক্ষতিকর পুজো করেছিল। অসৎ উদ্দেশ্য নিয়ে দেবীর শেষ বগলার পুজোর আয়োজন করা হলে সাধকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ওই লোকটি কেন তাদের উপর দেবী শ্বেত বগলার মারণ খেলার আয়োজন করেছে, আমি তা বুঝতে পারি না। কিছুই বুঝতে না পারলেও এটুকু নিশ্চিত ছিল যে ওই লোকটি বগলাচরণের ওপরেই প্রতিশোধ নিতে চায়। এখানে দাঁড়িয়ে থেকো না তারানাথ, ভেতরে এসো, তোমার সাথে কিছু কথা আছে। কালীনাথ বাবুর কথায় আমরা সকলে ভিতরে গিয়ে উপস্থিত হলাম। খানিক বিশ্রাম নেবার পর তিনজনে বসবার ঘরে গিয়ে বসলাম। বৃদ্ধ কালীনাথ বাবু বললেন, তুমি বলো তো, কি দেখেছো তুমি? আমি ওই অদ্ভুত লোকটার কথা ও তার বর্ণনা দিতে বগলাচরণ বললেন, ওটা আর কেউ নয় ঠাকুর, ওটা রমাকান্ত। তবে তোমাদের মনেই হতে পারে যে আশপাশ থেকে না নিয়ে খোঁজ মায়াপুর থেকেই বা নিল কেন? হ্যাঁ, এই জায়গাটা একটু বলুন তো। এর কারণ হলো কোনো শুভ কাজ করার জন্য যেমন পবিত্র সকল বস্তু সংগ্রহ করা ঠিক, তেমনই অশুভ কিছু কাজ করার জন্য প্রয়োজন হয়ে থাকে। এরপর গঙ্গার ঘাটে একটা অদ্ভুত দর্শন লোকের সাথেও তার কথাবার্তা, এটা শুনে আমি দ্রুত এই পথেই রওনা হয়েছি। সব শুনে কালীনাথ চট্টোপাধ্যায় বললেন, আমি এমনটাই সন্দেহ করেছিলাম, তাই জন্য তোমায় বলেছিলাম ছেড়ে না দিয়ে বন্দি করে রাখতে, কিন্তু তোমার তো মায়ার শরীর, সকলকে সুযোগ দাও, কি আর বলবো বলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জমিদার বাবু বললেন, বলছি, আমরা এই গ্রামে জমিদার হলেও মাসিক বেশ পরিমাণ খাজনা জমা করতে হয় ইংরেজদের কাছে। জানোই তো, তারা বিদেশ থেকে এসে আমাদের এলাকায় আমাদের ওপরেই চুরি করাচ্ছে। আমি জমিদার খুব একটা দেখাশোনা করতে পারিনি বিগত 1 বছর। বোনের বিবাহ,
ও অন্যান্য নানান কাজে খানিকটা ব্যস্ত ছিলাম। এছাড়া আমায় আরও একটি বদগুণে পেয়েছিল। কোনো ভালো জলাশয়ের খোঁজ পেলেই সেখানে ছিপ নিয়ে চলে যেতুম। সেই জন্য জমিদারিতে খুব একটা মন দেওয়া হয় না। আমার এই সকল দিক খুব একটা নজর দেওয়া হয় না। এই সকল দায়িত্ব দিয়ে রেখেছিলাম আমার নায়েব রমাকান্তকে, কিন্তু সে যে সুযোগ পেয়ে আমার এমন অবস্থা করবে সেটা বুঝতেই পারিনি। আমি তোমায় আগে সাবধান করেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। হ্যাঁ গুরুদেব, সেদিন যদি আপনার কথাটা শুনতাম তাহলে কিছুই ঘটতো না। অথচ তার মতো দায়িত্ববান কাউকে পাচ্ছিলামও না সেই সময়। একজন পরিচারিকাকে সাথে নিয়ে জমিদার গৃহিণী চা নিয়ে প্রবেশ করলেন। নিন, একটু চা খেয়ে নিন সকলে। বেশ কিছু টাকা তছরূপ করেছিল নায়েব রমাকান্ত। 100 টাকা রাজস্ব রূপে দেওয়া হলে সে জমা করত 80 টাকা। বাকি 20 টাকা বাজে খরচের তালিকায় লিখে রাখত। হিসেব রক্ষক নিজের দলেও টানছিল। বিপুল পরিমাণ অর্থ বাকি পড়ায় ইংরেজ সাহেব এসে বাকি অর্থের দাবি করতে আমার টনক নড়ল। সেদিনও আমাদের পাশের গ্রামের জমিদারির একটা দিঘিতে মাছ ধরার প্রতিযোগিতা ছিল। ছিপ হুইল নিয়ে প্রস্তুত হচ্ছি, এমন সময় চাকর নড়ু এসে জানালো, এই কর্তামশাই, কে সাহেব একটা আপনার জন্য অপেক্ষা করতেছে বসার ঘরে, তাড়াতাড়ি আসেন। এমন সময় সাহেব মানে ইংরেজ কেন এই বাড়িতে? তাদের ঠিক মতো খাজনা তো পাঠানো হয়েছিল, আবার কি চায় এই বিদেশিগুলো? বসবার ঘরে গিয়ে দেখি এক ইংরেজ যুবক বসে রয়েছেন। তাকে অবশ্য আমি বেশ ভালো চিনি। সে না থাকলে হয়তো ঠিক মতো কিছুই বাঁচাতে পারতাম না। হ্যালো মাই ডিয়ার মিত্রা, কেমন আছো? আমি ভালো পিটার, তুমি বলো। এই অসময় তুমি আসলে তো আমায় আগে থেকে খবর পাঠাও। আমি আজ তোমার সিনিয়র এক্সিকিউটিভ রূপে আসিনি, আমি এসেছি তোমার ফ্রেন্ড হিসাবে। হাই মাই ফ্রেন্ড। কি ব্যাপার বলো তো? তোমার মুখে আজ এমন কথা কেন? ইয়েস, লাস্ট কয়েক মাস আগে তোমার জমিদার থেকে কম খাজনা এসেছে, অ্যান্ড আই ডিডন্ট লাইক ইট। তোমায় যেরকম চিনি তার থেকে আমি এটা এক্সপেক্ট একদমই করি না, অ্যান্ড আই নো দ্যাট সামথিং ইজ সাসপিশিয়াস মাই ফ্রেন্ড। আমি কিছুই বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না মাই ফ্রেন্ড। আই থিঙ্ক তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ, অ্যান্ড আই নো দ্যাট নায়েবের উপর নজর রাখাটা উচিত। সেই কিছু একটা করছে মনে হয় মাই ফ্রেন্ড। পিটার, যে খাজনার ঘাটতি আছে সেটার হিসেব তুমি দিয়ে যাও, আমি সবটা পূরণ করে দেবো। ওকে, অ্যাজ ইউ উইশ মাই ডিয়ার ফ্রেন্ড। পিটার চলে যাওয়ার পর আমি যেন অথই জলে পড়লাম। কোষাগারের সম্পদ প্রায় ফুরিয়ে এসেছে। 2টো পুকুর সংস্কার করতে গিয়ে রমাকান্তর ওপর দায়িত্ব দিয়ে কয়েকটা দিন নিশ্চিন্তে ছিলাম, কিন্তু সে যে এমন করবে সেটা আশা করিনি। বেশ কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। এরপর মনে হলো হিসেবের খাতাটা একবার দেখা উচিত। যতই অন্তরঙ্গ বন্ধু হোক পিটার, রমাকান্ত এই জমিদারির নায়েব, সে এতটা ভুল করবে না। আর যদি খরচ করেই থাকে তাহলে সেটা হিসেব নিশ্চয়ই খাতায় তোলা আছে। সেদিন আমার মাছ ধরতে যাওয়া আর হলো না, বরং পরিবর্তে জমিদারের সমস্ত খাতাপত্র নিয়ে আমার হিসেব দেখতে হলো। সেদিনটা রমাকান্ত এলো না। কাকে একজনকে দিয়ে বলে পাঠালো তার শরীর নাকি বিশেষ ভালো নেই। পরপর 2টো দিন হিসেব মিলিয়ে দেখলাম প্রায় 20,000 টাকার মতো তছরূপ করেছে রমাকান্ত, আর ইংরেজ সাহেবরা প্রায় 25,000 পাবে।
কোষাগারে তখন 10 কি 15,000 টাকা পড়ে রয়েছে। রমাকান্ত, আমি কি দেখছি এসব? হিসেবের খাতায় এত গন্ডগোল কি করে? উকিলের সাথে তো আমার আজকেই কথা হলো। তুমি যে পরিমাণ টাকার অঙ্ক বলছো তার অর্ধেকের অনেক টাকার কম লেগেছে। আমি বুঝতেই পারছি বাকি টাকাটা তুমি আত্মসাৎ করেছো। রমাকান্ত আমার কথায় চুপ করলো। তার চুপ করে থাকা দেখে আমার মেজাজ আরো বেশি গরম হয়ে উঠল। মিথ্যাবাদীদের আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না। প্রচণ্ড রাগে চেঁচিয়ে উঠে বলি, তোমার সাহস কি করে হয়? নিজের প্রয়োজনে টাকা নিয়ে সেটাকে জমিদারির খরচের হিসাবের মধ্যে ফেলো। এই জমিদারির অর্ধেক তো তুমি নিজের নামে করে ফেলেছ। উকিলের কাছে সেসব আমি শুনেছি। এর আগেও তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছিলে, তাও তোমায় সুযোগ দিয়েছি, তবু তোমার শিক্ষা হয়নি। আর না, তুমি এই মুহূর্তে এই জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর কোনোদিন যেন এই সীমানাতে তোমায় দেখা না যায়। তোমায় ভালো হওয়ার জন্য আরও একটা সুযোগ দিচ্ছি। এরপরেও যদি শোধ নাও না, তবে এর শাস্তি স্বয়ং মহাদেব দেবেন। আমার অর্ধাঙ্গিনী ও গুরুদেব বলেছিল সকল সম্পদ বাজেয়াপ্ত করে তাকে বন্দি করে রাখতে। তার মানে আমার ভাবনাই ঠিক। ওই রমাকান্ত আমার উপর প্রতিশোধ নিতেই এই কাজ করছে। কালীনাথ বাবু আমার কথা সমর্থন করেই বললেন, আমি জানতাম এমন কিছু একটা হবে। তারানাথ, এর কোনো প্রতিবিধান কি তোমার জানা আছে? না আচার্য ঠাকুর, আমি পূর্ব এমনই এক ঘটনায় পড়েছিলাম, কিছুই করতে পারিনি। এটি অত্যন্ত নিম্নতন্ত্রের সাধনা, আপনিও সেটা জানেন। এই পথে চরম সাফল্য থাকলেও ইচ্ছে ছিল না, সাথে গুরুর নিষেধ ছিল। কালীনাথ বাবু আমায় প্রশ্ন করলেন, তুমি কিভাবে জানলে আমি তন্ত্র সাধনা করি? ঠিক যেভাবে আপনি জেনেছেন, তবে আপনার তুলনায় আমার শিক্ষা সামান্য। এই পুজোর ফল ফলবে, আর ওই শয়তান রমাকান্তের চক্রান্তে বগলাচরণের ক্ষতি হবেই হবে। ঈশ্বর বিপদ থেকে ঠিকই উদ্ধার করবেন। কুমনোবৃত্তি নিয়ে দেবী বগলার আরাধনা করলে বিপরীত ফলই হয়। সাধকের এবং যে পুজোর আয়োজন করছেন তাদের দুজনেরই ক্ষতি হয়। জমিদার মশাই, আপনি কোনো কামারকে খবর দিয়ে দুটো ত্রিশূল প্রস্তুত করুন। পরশু অমাবস্যার দিনই রমাকান্ত দেবীর পুজোর আয়োজন করেছে। তার আগে একটি দিন সময় রয়েছে, চতুর্দশী। কাল সন্ধ্যার আগে সেগুলো আমার প্রয়োজন। যজ্ঞে ভৈরবকে তুষ্ট করতে পারলে তিনি সকলকে রক্ষা করবেন। কালীনাথ বাবু আমায় জিজ্ঞেস করলেন, তুমি কি সংহার ভৈরবের পুজো করতে চাও তারানাথ? কিন্তু এটা করতে গেলে যে... হ্যাঁ আমি জানি, সামান্য ভুলে মহাপ্রলয় নেমে আসতে পারে, কিন্তু আমার কিছুই করার নেই। আছে, সাধারণভাবেই কাল পুজো হবে, আর তোমার একটি বিশেষ ক্রিয়া করতে হবে। সে আমি বলে দেব। এখন বিশ্রাম নাও, অনেক রাত হয়েছে। আগামীকাল সকালে জোয়ার এলে গঙ্গা স্নান সেরে আমরা পুজোয় বসবো। সে রাতটা উদ্বিগ্নের সাথেই কাটল। পরদিন সকালে আমরা তিনজনে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। গঙ্গায় স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা যখন বাড়ির পথে এগিয়েছি, তখন দেখি তারা স্নান করার উদ্দেশ্যে দুটো লোক এগিয়ে আসছে। চিনতে অসুবিধা হলো না, তারা আমাদের সকলেরই পূর্ব পরিচিত। রমাকান্ত ও তার সেই পাশের লোকটি কাপালি। তারই শিষ্যত্ব গ্রহণ করেছে রমাকান্ত। তার কুপরামর্শেই সকল কিছু ঘটেছে। এই সময় জমিদার বগলাচরণ একটি ভুল করে বসলেন। ক্ষিপ্ত হয়ে রমাকান্তের গলা তিনি চেপে ধরলেন। শয়তান, তুমি এখনো বদলাওনি, আবার তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। খ্যাঁকা করে হেসে উঠে নিজের থেকে বগলার হাত ছড়িয়ে দিল। আমি যা চাই তা আমি করেই ছাড়ি, কোনো রেহাই পাবে না কেউ। আমায় অপমান করার যোগ্য জবাব তুমি পাবে। সমূলে নির্বংশ হবে তোমার বংশ,
আর এই জমিদারির জমিদার হব আমি, আমি এই রমাকান্ত। এত উদ্ধত্ত আর তেজ আমার সহ্য হলো না। শান্ত দৃঢ় স্বরে বলে উঠলাম, যে মহিষের রক্ত তুমি নিয়েছো সে মহিষটা মারা গেলে কি হবে ভেবে দেখেছো একবারও? যে পুজোর তুমি আয়োজন করেছো সে পুজো বিঘ্নিত হবে, তার সাথে সাথে তোমার মৃত্যু ঘটলেও আশ্চর্য হব না আমি। এতক্ষণে সে আমার দিকে লক্ষ্য করেনি, এবার সে আমার দিকে তাকিয়ে বেশ অবাকই হলো। আমাকে সে এদের সাথে আশা করেনি। ওদের আপনি সহায়তা করবেন ভালো, কিন্তু রমাকান্ত শত্রুর শেষ রাখে না। তার পথের কাঁটা যারা হবে তাদের মৃত্যু অনিবার্য। জন্ম মৃত্যু নির্ধারণ করেন স্বয়ং বিধাতা, তাই সেটা তার উপরই ছেড়ে দাও না। জমিদার মশাই ও কালীনাথ মশাই অনেকটা এগিয়ে গিয়েছেন বাড়ির পথে। ওদিকে রমাকান্ত ঘাটের দিকে বেশ খানিকটা চলে গিয়েছে। রমাকান্তের সাথে থাকা কাপালিকটিকে আমি উদ্দেশ্য করেই বললাম, শ্বেত সর্ষে জোগাড় হয়েছে তো? কাকের বাসা তো আগেই জোগাড় করে ফেলেছেন তাই না? সত্ত্বেও তো কাকগুলোকে ছাড়া না করলে তোমার শান্তি হয়েছিল তাই না? সে তখনও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আমি মৃদু জিজ্ঞাসা করলাম, আজকে তো অমাবস্যা, নিম পাতা পেরেছ? তাহলে কি তখন সত্যি অনেকটা অবাক হয়েছে? সে ভাবতে পারেনি একজন সাধারণ মানুষ কিভাবে এত কিছু জানতে পারে, আর আমার বদলে তো রক্তাম্বরও নেই যে আমাকে একবার দেখেই বুঝতে পারবে যে আমি তান্ত্রিক। সে এবার বলল, আগামীকাল তোমাকে দেখে একেবারে মনে হয়েছিল ঠিকই, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। একজন তান্ত্রিকের ক্রিয়ায় বাধা দেওয়ার নিয়ম বিরুদ্ধ, তুমি সেটা জানো আশা করি। এবং আমাদের ক্রিয়ায় তুমি বাধা হয়ে দাঁড়াবে না। সেই কথার কোনো উত্তর করলাম না। ফিরে চলে আসার জন্য মুখ ঘুরিয়েছে। সেই সময় রমাকান্ত চিৎকার করে উঠল, গুরুদেব, গুরুদেব, একটা সাপ আমার গায়ে উঠছে, তাড়াতাড়ি নামান, তাড়াতাড়ি নামান এটাকে। আমি কাপালিকের দিকে মৃদু হেসে জমিদার বাড়ির দিকে রওনা হলাম। ফেরবার পথে দেখতে পেলাম একজন গোয়ালা দুধ দোয়া শেষ করেছে এবং পাশে খুঁটিতে বাঁধা একটা বাছুরকে তার মায়ের স্তন বৃন্তে দুধ খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে। আমি জমিদার বাবু ও কালীনাথ মহাশয়কে ডেকে এই বিষয়টি দেখবার জন্য বললাম। আসলে এটি বড়ই মনোরম এবং শুভকারী দৃশ্য। যাত্রা বা অন্য কাজে যাওয়ার আগে এসব দেখলে কাজে সফলতার মুখ দেখবেই সেই ব্যক্তি। তাই আমি সেটা তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই পরিস্ফুট হলাম। পরদিন সকাল থেকে পুজোর আয়োজন হলো। সন্ধ্যার পরে কামার এসে দুটো লোহার ত্রিশূল দিয়ে গেল। মহাদেবের পুজো সেরে আমি ও কালীনাথ মহাশয় হোম যজ্ঞ করতে বসলাম। কালীনাথ মহাশয় বলে দিয়েছিলেন যে এই যজ্ঞের সমাপ্তি হলে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হোম নির্বিঘ্নে কেটে গেল। ত্রিশূল দুটো হোমের আগুনে পোড়ানোও হলো। গনগনে লাল হয়ে যাওয়ার পর সেটা বার করাও হলো। হোমের পোড়া কাঠের ছাই সহযোগে সেটা নিয়ে পুরো জমিদার বাড়িতে গণ্ডি দেওয়াও হলো। বাড়ির সামনে কাটা চিহ্নের মতো করে ত্রিশূল দুটো রাখাও হলো। এই সকল ক্রিয়াকর্মে রাত পেরিয়ে গিয়েছিল। সব মিটতে মিটতে বোবাকাশ ফর্সা হয়েও উঠল। সকালে জল খাবার পর জমিদার বগলাচরণ জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনিও চক্রবর্তী ঠাকুর দেবী শ্বেত বগলার নামে ভয় পাচ্ছেন, কিন্তু কে এই দেবী শ্বেত বগলা? দেবী বগলা তো 10 মাতৃকার অন্যতম দেবী। শ্বেত বগলা নামক কোনো দেবীর নাম তো আমি শুনিনি। কালীনাথ বাবু বগলাচরণকে বললেন, তুমি ঠিকই জানো, দেবী বগলা 10 মহাবিদ্যার 8ম দেবী।
তিনি শত্রু বিনাশের জন্য তন্ত্র সমাজে সুপ্রসিদ্ধ। দশমহাবিদ্যার ঘটনা সকলেই জানে। পিতার কাছে না যেতে দেওয়ার জন্য স্বামী মহাদেবকে তার আত্মাস্বরূপ দর্শন করান। পুরাণে বর্ণিত আছে, রুরু নামক দৈত্যের পুত্র দুর্গম দেবতাদের চেয়ে বলশালী হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করে বর প্রাপ্ত হন। জানোই তো, ব্রহ্মদেব বরদানের জন্য পুরাণে বিখ্যাত হয়ে রয়েছেন। ব্রহ্মদেবের বরে দুর্গম দেবতাদের অত্যাচার করতে শুরু করে। ঋষি মুনিদের তপস্যা ভঙ্গ হয়ে যেতে শুরু করে। দেবতাদের পুজো পাঠ আরো ভণ্ডুল করে দেয়। দেবরাজ ইন্দ্র ও দেবতাদের স্বর্গচ্যুত করে। সেই হয়ে উঠেছিল সকল জগতের রাজা। দেবতারা তখন ব্রহ্মদেবের পরামর্শে দেবী ভগবতীর আরাধনা করেন। দেবী আবির্ভূতা হয়ে যুদ্ধে অবতীর্ণ হন। দেবীর গায়ের বর্ণ পীত অর্থাৎ হলুদ। পীত বসন, পীত বর্ণের, সুধা সমুদ্রে মাঝে সিংহাসনে উপবিষ্টা। এর বাহন সব। দেবী দ্বিভুজা, বাম হাতে দুর্গম, অসুরের জিহ্বা ধরে ডান হাতে গদা দিয়ে শত্রু দমন করেন। এই যুদ্ধে দেবীর দেহ হতে কালী, তারা, ভৈরবী, রমা, মাতঙ্গী, বগলা, কামাক্ষী, জম্বিনী, মোহিনী, ছিন্নমুণ্ডা, গুজ্জকালী প্রভৃতি মহাশক্তি বের হয়ে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু এই যে বললেন দেবী শ্বেত বগলা, ইনি কে? দেবী বগলার একটা অন্যতম রূপ শ্বেত বগলা। বর্ণিত আছে, মারণ, উচাটন সহ অন্যান্য কাজে সাফল্য লাভে দেবীর পূজা করা হয়। এ পুজো বড় ভয়ানক। সঠিক রূপে দেবীর আরাধনা করে সাধনায় সফল হলে দেবী সাধকের শত্রু বিনাশ করেন। আচ্ছা, তাহলে কি রমাকান্তর উদ্দেশ্য সফল হবে? আপনাকে আগেই বলেছি, খারাপ উদ্দেশ্য নিয়ে দেবীর আরাধনা করলে ফল তো খারাপই হয়, তাই না? বিপরীতে দেবীর রোচনালয়ে পড়ে সাধক। জানি এই প্রশ্ন করা ঠিক না, তবু আমি ঘোড়ার রক্ত, মোষের রক্তের কথা বললেন, এই বিষয়টা ঠিক বুঝলাম না। এটা কি বলা যায় চক্রবর্তী ঠাকুর? কথা শেষ করে জমিদার বাবু তার গুরুদেবের দিকে তাকালেন। অর্থাৎ এই প্রশ্ন করা তার যুক্তিযুক্ত কিনা। আমি বললাম, হ্যাঁ অবশ্যই। অমাবস্যা তিথিতে দেবী শ্বেত বগলার পুজোর আয়োজন করা হয়। ষোড়শ প্রচারে দেবীর পুজোও করা হয়। প্রয়োজন হয় শ্বেত সরিষা, কাকের বাসার কাঠি, ঘোড়ার ও মহিষের রক্ত। এই পুজো যে হোম করা হয় সেটি কাকের বাছার কাঠি দিয়ে করতে হয়। যজ্ঞের ঘিয়ের পরবর্তীতে পায়রার রক্ত আহুতি দিতে হয়। নিম পাতায় ঘোড়া ও মহিষের রক্ত মেশানো কালি দিয়ে শত্রুর নাম লিখে আহুতি দেওয়া হয়। শেষে হোমের কিছুটা ছাই ফেলে দিয়ে আসতে হয় শত্রুর বাড়িতে। সে কি ভয়ানক! শত্রু নিধনের জন্য এতগুলো প্রাণীকে কষ্ট দেওয়া হয়। হ্যাঁ শুনুন জমিদার মশাই, আজ রাতে রমাকান্ত পুজো করবে। হ্যাঁ, আমি খুব ভুল না হলে সে আজ এই গ্রামে ফিরে আসবে। আপনি বা আপনার কোনো রিলেটিভ যেন তাকে গ্রামে প্রবেশ করতে কোনো বাধা না দেয়। কিন্তু তাহলে তো বগলা, তারা নাচটা বলছে সেটা শোনো। ও নিশ্চয় এমন কিছু একটা ভেবেছে। কিছু পরে জমিদারের নির্দেশে রমাকান্তর বাড়ির দরজা খুলে দিয়ে এলো একজন রক্ষী। বাকি সারাটা দিন কেবলমাত্র ঈশ্বরের নাম জপে গেল বগলা চরণ। কালীনাথ মহাশয় বিকেলের পর সেই মন্দিরে প্রবেশ করলেন। তারপর দীর্ঘক্ষণ সেখানেই রইলেন। বেরোলেন প্রায় অনেক রাতে। রাত্রে খাওয়া শেষ হওয়ার পর আমরা কেউই ঘুমালাম না।
কারণ জানতাম আজ রাতে সে পুজো করবে রমাকান্ত। জমিদার মশাইকে বলে রেখেছিলাম সমগ্র বাড়ির আলো নিভে রাখতে, যাতে ভাবে সে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে এবং যাতে তার কাজের সুবিধা হয়। কালীনাথ মহাশয় আমার এই কাজে সমর্থন করেছিলেন। মন্দিরের ছাতালে বসে আছি আমরা তিনজন। একভাবে বসে থাকতে থাকতে ঘুম এসে গিয়েছিল। হঠাৎ একটা রাতচড়া পাখির ডাকে তিনজনেরই ঘুম ভেঙে গেল। সজাগ হয়ে বুঝলাম সকলে। দূরে দেখা গেল একটা লোক এদিকেই এগিয়ে আসছে, হাতে মুঠো করা কিছু রয়েছে। সামনে আসতেই স্পষ্ট হলো ছায়া মূর্তিটা। সে আমাদের বহু পরিচিত রমাকান্ত। সামনে অন্ধকার ও প্রায় নিস্তব্ধ হয়ে থাকা জমিদার বাড়ির দিকে ছুড়ে দিল হাতের মুঠোটা। আমরা যেন হতবুদ্ধির মতো তাকিয়ে তাকিয়ে দেখছি, কিছুই যেন করার নেই আমাদের। ঘুমের ছাই উড়ে গেল বাড়ির পাঁচিল পেরিয়ে, কিন্তু মুহূর্তে ঘটে গেল কয়েকটা ঘটনা। সবটুকু ছাই যেন কিসে বাধাপ্রাপ্ত হয়ে থমকে গেল, তারপর মাটিতে পড়ে গেল। রমাকান্ত এইসব দিকে ভয়ে দৌড় দিল। আমরা সেই স্থানের দিকে এগিয়ে গেলাম। খেয়াল করলাম সেখানে পিঠ পেতে দাঁড়িয়ে আছেন কালীনাথ মহাশয়। উনি সকল ছাইটা নিজের গায়ে নিয়ে নিলেন? কোনো ক্ষতি হয়নি এতে? এই কাহিনী শেষটা বড়ই মর্মান্তিক। বলছি বলছি রসো রসো, একটু রসো। এই দাও দেখিনি একটা সিগারেট ধরাই। একটা সিগারেট ধরিয়ে তারানাথ আবার বলতে শুরু করলো। পরদিন সকালে ভোর হতে না হতেই রমাকান্ত জমিদার বগলাচরণের পায়ের কাছে এসে পড়ল। আমায় ক্ষমা করে দিন জমিদার বাবু, আমায় ক্ষমা করে দিন। ওই কাপালিকের কথায় চোখ গিয়ে আপনার ক্ষতি করলাম। আমার যে নরকেও ঠাঁই হবে না, আমাকে ক্ষমা করে দিন। আরে ওঠো রমাকান্ত, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। তোমার কোনো ক্ষতি হয়নি তো? কাল রাতে কোথা থেকে যেন আগুনের একটা স্ফুলিঙ্গ এসে পুরো বাড়িটা ধরে গেল। আমি বাড়ি গিয়ে দেখি আগুন জ্বলছে পুরো বাড়িতে, পুরো বাড়ি করে দাউ দাউ করে জ্বলছে। ওই কাপালিক নেই, ও পালিয়েছে। একটা নিঃশ্বাস ছেড়ে রমাকান্ত জিজ্ঞেস করে, গুরুদেব কই? তাকে দেখছি না কেন, কোথায় গেলেন উনি? কাল রাত থেকে গুরুদেবের জ্বর, তিনি অজ্ঞান হয়ে রয়েছেন। একজন ইংরেজ ডাক্তার এসেছেন, তাকে দেখাশোনা করছেন। আমি অবশ্য সবই জানতাম কালীনাথ মহাশয় এরকমই একটা কিছু হবে। দেবীর পুজোর ছাই নিজের শরীরে নিয়ে নেওয়া তো আর কম ভয়ঙ্কর ঘটনা নয়। আচ্ছা, আপনি দুটো ঘটনার কথা বলছেন, সেই দুটো একটু পরিষ্কার করে বলুন তো। এক হলো ওই কাপালিকের সাপ দর্শন, আর দুই আপনার বাছুরের দুধ খাওয়ার দৃশ্য। তারানাথ মৃদু হাসল। খুব বোকা বোকা প্রশ্ন করে ফেলেছি। কিশোরী তারানাথের দিকে চেয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো একভাবে। চণ্ডী মঙ্গল কাব্যে সহ আরো অনেক ক্ষেত্রে বলা আছে যাত্রার অর্থাৎ কোনো জায়গায় যাবার সময় মাছ সাপ দর্শন শুভ নয়। এই বিষয়গুলি দেখলে ফল লাভ হয় না। আবার শনিদেব বলেছেন যাত্রা পথে ব্রাহ্মণ মানে গরু দর্শন অত্যন্তই শুভ, বিশেষ করে যদি সেই সময় তার সন্তান মায়ের দুধ পান করে। শেষ পর্যন্ত কালীনাথ মহাশয়ের ঈশ্বরের ভক্তির জোরেই হোক বা কিংবা রমাকান্তের অনুশোচনার জন্যই হোক, কালীনাথ মহাশয় সুস্থ হয়ে উঠলেন। কিন্তু আমার এই ঘটনার সাথে এসবের কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারলাম না। মাঝখান থেকে আরো একটা গল্প বানিয়ে বানিয়ে বলে দিলেন। আমি বানিয়ে গল্প বলি না, যা বলি সেগুলো সব সত্যি ঘটেছিল। তোমাদের তো আর সেগুলো অতীতে ফিরিয়ে নিয়ে গিয়ে দেখাতে পারবো না, কি আর করা যাবে। আর ওই যে কাপালিক বা তান্ত্রিকদের এড়িয়ে চলতে বলছি, সেটা এই কারণে
ওদের মানুষের ভালো করার ক্ষমতা যতটা আছে তার চেয়ে বেশি ওরা মানুষের ক্ষতি করে। মারণ, উচাটন এগুলো তন্ত্রের অনেক ক্ষতিকর দিক। কারোর উপর এটি প্রয়োগ করা হলে সে আর বাঁচে না। কিশোরী আর আমি চুপ করে বসে রইলাম। কিশোরীর মুখটা খানিকটা থম মেরে গেছে। তারানাথের কথায় সে খানিকটা ভয় পেয়েছে, সেটা স্বাভাবিক। আমি পরিস্থিতি হালকা করার উদ্দেশ্যে বললাম, আচ্ছা চলো ওঠা যাক, সন্ধে তো হয়ে এলো। কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয়, আরো একটি অংশ নাকি। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন রূপম সাধুকার কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও শ্বেত বগলার রোষ। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, গিন্ডিমার চরিত্রে কস্তুরী, জমিদার মশাই, পুরোহিত কালীচরণ, রমাকান্ত এবং অন্যান্য চরিত্রে গল্প পাঠে গল্পের সূত্রধর, শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে আমি সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধ্যে।